আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে দ্বিতীয় টি-20 ইন্টারন্যাশনালেও এবং 2-0-তে 3 ম্যাচ সিরিজের লিডটা তারা নিয়ে ফেলেছে। অর্থাৎ ট্রফিটা, এই সিরিজের ট্রফিটা বাংলাদেশের হাতেই থাকছে। আরও একটা সিরিজ জয়, ভালো খবর দিয়ে শুরু করি। বাংলাদেশ টানা 3টা সিরিজ টি-20 ইন্টারন্যাশনালসে জিতলো এবার, এবং লিটন কুমার দাস, ফিল সিমন্স এই মুহূর্তে যে স্কোয়াডটা কাজ করছেন একসঙ্গে, তাদের জন্য কিন্তু একটা সামগ্রিক সাফল্য বলা চলে। টি-20 ক্রিকেটে বাংলাদেশের যে দুর্নামটা ছিল, র্যাঙ্কিংয়ে 10 নম্বরে নেমে যাওয়া, তারপর সেখান থেকে একটু একটু করে আবার ওঠার চেষ্টা করা, আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ এশিয়া কাপে যাওয়ার মতো যেই সিচুয়েশনটা তৈরি করেছে, প্লেয়াররা যে ধরনের ফর্মে আছেন এবং একটা জয়ের অভ্যেস তৈরি করার যে বিষয়টা, সেটার ভেতরে যে বাংলাদেশ আছে সেটা একটা সুসংবাদ বটে। তবে যারা এই চ্যানেলটা ফলো করেন, যারা বাংলাদেশ ক্রিকেটের একদম রন্ধ্রে রন্ধ্রে যারা ফলো করেন এই 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 ব্যাপারটা, তারা কিন্তু বুঝতেই পারছেন যে এই আনন্দে ভেসে যাওয়ার মতো জয়টা কিন্তু এই জয়টা ছিল না। নেদারল্যান্ডসের এগেনস্টে 3 ম্যাচের যে সিরিজ ছিল, প্রস্তুতি সিরিজ হিসেবে এই সিরিজের নামকরণ করা হয়েছিল এবং বলা হচ্ছিল যে এই সিরিজে আসলে মূলত বাংলাদেশ এশিয়া কাপের প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করবে। এবং সেই অনুযায়ী আমরা কিন্তু শুরু থেকেই একটা এক্সপেকটেশন নিয়ে বসেছিলাম যে বাংলাদেশ কিছু সিনারিও যদি ম্যাচের মধ্যেও না আসে, কিছু সিনারিও তারা নিজেরা তৈরি করে নেবে প্লেয়ারদের চ্যালেঞ্জ করার জন্য। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে, আমি আপনাকে রেফারেন্স হিসেবে বলতে পারি, বাংলাদেশ যখন 2021-এ অস্ট্রেলিয়াকে 4-1 হারিয়েছিল, কিংবা নিউজিল্যান্ডকে যখন ঘরের মাটিতে 3-2-এ হারিয়েছিল, আমরা কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়েছিলাম, রাস্তায় রাস্তায় মিছিল হচ্ছিল। তার কারণটা কি? অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো বাঘা দলগুলোকে আসলে এর আগে কোনো দিন আমরা সিরিজ হারানোরই সুযোগ পাইনি, সেই সিরিজটা আমরা হারিয়েছি। তবে সেই সিরিজ জয়ের সাথে সাথে যে ব্যাপারটা নিয়ে প্রশ্ন উঠেছিল যে এটা কি আদতেই পরবর্তী যে বিশ্বকাপটা হয়েছিল 2022-এ, সেটার বেস্ট প্রিপারেশন ছিল কিনা। কারণ উইকেটগুলো ছিল একেবারেই ব্যাটিং ফ্রেন্ডলি নয়, খুব খারাপ ধরনের উইকেট, যেখানে আসলে দুই দলই স্ট্রাগল করেছে ব্যাটিং করতে, খুব কম রানের ম্যাচগুলো হয়েছিল আপনাদের মনে থাকার কথা। এবং সেই দুটো সিরিজ বাংলাদেশ যখন জিতেওছে, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড তারা কিন্তু মানে বলছিল আর কি, যেটা আসলে একটা আইডিয়াল প্রস্তুতির জায়গা হয়নি। এবং বাংলাদেশ যদিও সিরিজটা জেতে, তারপরেও এই রেজাল্টটা ম্যাটার করেনি। মূল টুর্নামেন্টে গিয়ে কিন্তু বাংলাদেশের ঠিকই ভরাডুবি হয়েছিল এবং বিশেষ করে ব্যাটিংটার বিশাল একটা ভরাডুবি আমরা দেখেছিলাম। এইবার যে প্রিপারেশনটা বাংলাদেশ নিচ্ছে এশিয়া কাপের জন্য, এই সিরিজটাকে কি আমরা ওই একই কাতারে ফেলতে পারি কিনা? পিচের হিসেবে কিন্তু ফেলবো না যে উইকেটটা খুবই খারাপ ছিল, আমরা আসলে অপোনেন্টকে হারানোর প্ল্যান নিয়ে গিয়েছি, ব্যাপারটা আসলে এরকম ছিল না। উইকেটটা যথেষ্ট স্পোর্টিং ছিল এবং অবশ্যই আমরা তাদেরকে হারানোর একটা পরিকল্পনা তো করছিলামই। তবে সেটাকে একটু বেশি সেফ সাইডে থেকে হয়ে গেল কিনা, একটু বেশি সেফ সাইডে বাংলাদেশ খেলে ফেললো কিনা এই সিরিজটা নেদারল্যান্ডসের এগেনস্টে। প্রথম ম্যাচে সাইফ হাসানকে নামানোটা খুব পজিটিভ একটা দিক ছিল অবভিয়াসলি, এবং সাইফ হাসান শুরুতেই প্রমাণ করে দিয়েছেন যে তিনি আসলে এই স্কোয়াডে থাকার যোগ্য। নেদারল্যান্ডসের সঙ্গে গত ম্যাচটায় 2টো উইকেট পেয়েছেন, একটা 39+ ইনিংস খেলেছেন, প্রায় 190-200 কাছাকাছি স্ট্রাইক রেট রেখে, সেটা বাংলাদেশের একটা বিশাল বড় প্রাপ্তি ছিল। বোলাররা ভালো করবেন নেদারল্যান্ডসের এগেনস্টে, সেটা অনুমিত একটা ব্যাপার ছিল। এবং সেই সাথে ব্যাটারদের যে টপ অর্ডার ব্যাটিংয়ের ব্যাপারটা আছে, যেখানে তারা রানের মধ্যে থাকবেন, সেই বিষয়টাও কিন্তু বাংলাদেশ নিশ্চিত করেছে। অনেক পজিটিভসের মাঝখানেও একটা দুঃখই এটা ছিল যে বাংলাদেশ আসলে পরে ব্যাট করাতে যেটা হয়েছে, কম একটা টোটাল চেস করতে হয়েছে, ব্যাটারদের উপর সেরকম কোনো প্রেশার ছিল না। প্রেশারলেসলি ব্যাটিং করে বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতে নিয়েছিল 8 উইকেটে। প্রেশার আরও কমে গিয়েছে আজকের ম্যাচটায়, কারণ বাংলাদেশ আজকে টসে জিতে আবারও তারা কিন্তু ফিল্ডিংয়েরই সিদ্ধান্ত নিল। নেদারল্যান্ডসকে আবারও আগে তারা ব্যাটিংয়ে পাঠালো এবং সেই জায়গায় নেদারল্যান্ডস আজকে মাত্র 103 রানে অল আউট হয়ে গেছে। এখন বলেন, এই 103 রান যদি হয়, আপনি এই রানটা চেস করার মধ্যে তো কোনো চ্যালেঞ্জ ফেস করছেন আলটিমেটলি। সো দিন শেষে খুব ঠান্ডা মাথায়, ঠান্ডা মেজাজে সেফলি খেলে বাংলাদেশের ব্যাটাররা 9 উইকেটের জয়টা তুলে নিয়েছে। শেষ দিকে তানজিদ তামিম তার রান তোলার গতিটা একটু বাড়ানোর চেষ্টা করেছেন, পারভেজ ইমনও 20+ একটা নক খেলেছেন, লিটন কুমার দাস আরও একটা ম্যাচে অপরাজিত থেকে ম্যাচটা জিতিয়ে বের হলেন। তিনি নিশ্চয়ই খুব খুশি হবেন আসলে তার নিজের পার্সোনাল যেই পারফরমেন্স রয়েছে সেই জায়গাটায়। তবে দিন শেষে ব্যাপারটা আবারও এমন, প্রথম ম্যাচে যে ধরনের টেমপ্লেটটা ছিল, বাংলাদেশ ব্যাটাররা খুব চাপে না থেকে খুব আরামের সঙ্গে ম্যাচটা জিতে বের করেছেন। দ্বিতীয় ম্যাচে ঠিক একই চিত্র, মাত্র 103 রান চেস করতে হবে একটা ভালো ব্যাটিং উইকেটে, সেখানে ব্যাটাররা কিন্তু খুব সহজেই 9টা উইকেট হাতে রেখে এই রানটাও চেস করে ফেলেছে। প্রস্তুতিটা কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট হলো না, প্রস্তুতির জায়গায় যথেষ্ট ঘাটতি রয়েছে। তার কারণ কি? তাওহিদ হৃদয় 2টো ম্যাচ ধরেই তিনি কিন্তু বসে আছেন, ব্যাটিংয়ের সুযোগ পাননি। জাকের আলী অনেক ব্যাটিংয়ের সুযোগ পাননি। আপনি নুরুল হাসান সোহান, যিনি স্কোয়াডের মধ্যে আছেন কিন্তু তাকে একাদশে রাখা হয়নি আজকেও, তিনিও কিন্তু সুযোগটা পাননি। সো আলটিমেটলি যেটা হয়েছে, মূলত বোলারদের একটা ভালো ওয়ার্কআউট হয়েছে এবং সেই ওয়ার্কআউটটার মধ্যেও আমি কিছু প্রশ্ন তো তুলবই অবশ্যই।
প্রশ্নগুলো সেটাই, আপনার সুযোগ থাকার পরও বোলারদেরকে কিন্তু আপনি ওই কঠিন পরিস্থিতিতে ফেলেননি। সিলেটের মাটিতে ডিউ ফ্যাক্টর নিয়ে দুই দলই কিন্তু কমপ্লেন করছিল প্রথম ম্যাচের পর যে প্রচুর শিশির পড়েছে এবং দ্বিতীয় ইনিংসে বল করাটা খুব কঠিন হয়ে গেছে, বিশেষ করে স্পিনারদের জন্য। সিমিলার সিচুয়েশনে আপনি ইম্যাজিন করেন হংকংয়ের সাথেও যদি বাংলাদেশ এশিয়া কাপের যে প্রথম ম্যাচটা আছে সেখানে যদি বাংলাদেশকে আগে ব্যাট করে পরবর্তীতে বল করতে হয়, এই একই নাসুম যিনি আজকের ম্যাচটায় দুর্দান্ত বোলিং করে ফেললেন আগে বোলিং করে, যখন শিশিরের প্রভাব ছিল না, সেই নাসুম যখন শিশির ভেজা একটা বল নিয়ে বল করতে আসবেন নতুন বলে, আপনার কি মনে হয় সেই সেম কন্ট্রোলটা তিনি রাখতে পারবেন? নিশ্চয়ই এর চেয়েও বেশি চ্যালেঞ্জ তার ফেস করতে হবে। এবং শুধু হংকং না, পরবর্তী ম্যাচে যখন আফগানিস্তান বা শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ খেলবে এশিয়া কাপে, সেখানেও কিন্তু এরকম পরিস্থিতি হতে পারে। ইটস নট অলওয়েজ আ বেড অফ রোজেস যে আপনি যাবেন, টসে জিতবেন, প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠাবেন এবং তাদেরকে খুব জলদি আউট করে দিয়ে আপনি সেই রানটা সহজে চেস করবেন। ইট ওয়ন্ট বি ইজি, ব্যাটারদের জন্য হবে না, বোলারদের জন্য হবে না। এবং আমার কেন জানি সন্দেহ হচ্ছে বাংলাদেশ যখন এশিয়া কাপে যাবে হয়তো এই টস জেতার সৌভাগ্য তাদের নাও হতে পারে এবং তখন বারবার এমন হতে পারে যে তাদের আগে ব্যাটিংয়ে নামতে হচ্ছে, প্রতিপক্ষ তাদেরকে আগে ব্যাটিংয়ে নামিয়ে দেবে। তো সেরকম পরিস্থিতির জন্য একটা আইডিয়াল প্রস্তুতির জায়গা কিন্তু ছিল এটা, এই নেদারল্যান্ড সিরিজ। এবং এই সিরিজেও দুটো ম্যাচ চলে গেছে, আমরা কিন্তু আমাদের ব্যাটারদেরকে পুরোপুরিভাবে প্রস্তুত হওয়ার সুযোগটাই দিলাম না। দিন শেষে একটুখানি সেফ খেলে ফেলেছে আমার কাছে মনে হচ্ছে। এবং এই প্রস্তুতি, এই সিরিজ জয় যতটা প্রাপ্তি আমাদের মনে হচ্ছে পেয়েছি আমরা, তার থেকে বেশ কিছু জিনিস আমরা বোধহয় সুযোগ হাতছাড়া করেছি, সেটা বলা যেতে পারে। নতুনদের ট্রাই করার সুযোগ আমরা হাতছাড়া করেছি। চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করার যে এক্সপিরিয়েন্সটা, সেইটা গেইন করা থেকে আমরা নিজেদেরকে আসলে বঞ্চিত করেছি বলা যেতে পারে। নিজেরাই এই সুযোগটা নিতে পারতাম, আমরা কিন্তু নেইনি। যাই হোক, একদম যদি সামারিতে চলে যাই, দ্বিতীয় ম্যাচটায় অবভিয়াসলি বলছিলাম স্পিনে পরিবর্তন এসেছিল, রিশাদকে বসিয়ে দেওয়া হয়েছিল, নাসুম আহমেদকে নিয়ে আসা হয়েছিল। নাসুম নতুন বলে কি দারুণ বল করলেন, এটা একটা ভালো প্লাস আমার কাছে মনে হয়। কারণ নাসুমের ভালো বোলিং করাটা নিয়ে আমি একটু ডিটেলসে হয়তো আগামীকাল একটা ভিডিওতে আলোচনা করব। বাংলাদেশ যে প্রতিপক্ষদের বিরুদ্ধে খেলবে, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, তাদের এগেনস্টে কিন্তু একজন বাহাতি স্পিনার আমার কাছে মনে হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট হবেন। তো সেই ক্ষেত্রে নাসুমকে আসলে রেডি রাখাটা ইম্পর্টেন্ট ছিল, তার ছন্দে থাকাটা ইম্পর্টেন্ট ছিল। এবং আজকে তার বোলিং পারফরমেন্স খুবই ভালো ছিল। নতুন বলে তিনি যদি এই ধরনের কন্ট্রিবিউশন দিতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশ নিশ্চিন্তে তাকেও অনেক সময় বেছে নিতে পারে রিশাদের ওপরে, সেরকম একটা জিনিস হয়ে যেতে পারে ভবিষ্যতে। যাই হোক, সেটা পরের আলাপ। আমার মনে হয় নাসুমকে নিয়ে একটু ডিটেলসে আলাদা কোনো ভিডিওতে কথা বললে ভালো হবে, কারণ তার বোলিংয়ের বেশ কিছু জিনিস আমার কাছে ইমপ্রেসিভ মনে হয়েছে। তবে যেটা বললাম, দিন শেষে একটা আক্ষেপ থেকেই যাবে যে বাংলাদেশ একটা সুযোগ পেয়েছিল নেদারল্যান্ডসের এগেনস্টে আসলে নিজেদেরকে একটু কঠিন পরিস্থিতিতে ফেলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করা, সেটা বাংলাদেশ করতেই চায়নি। ম্যাচ জেতার জন্য তারা প্রাথমিকভাবে যে সিদ্ধান্তে ছিল সেই সিদ্ধান্তেই তারা রয়ে গেছে। আগে নেদারল্যান্ডসকে তারা ব্যাটিংয়ে পাঠিয়েছে এবং দুইবারই খুব কম রান খুব সহজে ব্যাটাররা চেস করে বেরিয়ে গেছেন। সো এটার ভেতরে আসলে জয়ের কৃতিত্ব থাকলেও, টপ অর্ডারের ব্যাটাররা রান পাচ্ছেন সেটার মধ্যে একটা স্বস্তি থাকলেও, আমার কাছে মনে হয় যে ওভারঅল যদি আমরা প্রিপারেশনের কথা বলি, পুরো টিমের সবাই কিন্তু সেই প্রিপারেশনের সুযোগটাই পেলেন না। আশা করব তৃতীয় যে ম্যাচটা, সেখানে সাইফুদ্দিন, নুরুল হাসান, সোহান, যারা যারা এখনো পর্যন্ত সুযোগ পাননি তারা হয়তো সুযোগ পাবেন, তারা হয়তো খেলবেন। এবং বাংলাদেশ যদি টসে আবার জেতে, আমি আবারও বলবো প্লিজ আপনারা আগে ব্যাট করার একটা সিদ্ধান্ত নেন। পুরো 120টা বল খেলে কিভাবে ওই ইনিংসটা কনস্ট্রাক্ট করতে হবে সেই চেষ্টাটা করেন। এবং সেই সাথে টপ অর্ডার থেকে মিডল অর্ডারের যত ব্যাটাররা রয়েছে সবাই যেন কিছুটা হলেও গেম টাইম পায়, সেই ব্যাপারটা একটু এনশিওর করার চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে। এমনটা বলছি না যে আপনি ইচ্ছা করে আউট হয়ে যাবেন, ব্যাপারটা এরকম না, কিন্তু যতটা অ্যাগ্রেসিভলি খেলতে পারা যায় সেই চেষ্টাটা আগে ব্যাট করে করার যদি চেষ্টা করেন, সেই ক্ষেত্রেও রানটা যদি 200 প্লাস হয়, অটোমেটিক টিমের কনফিডেন্সটা অনেক বেড়ে যাবে ব্যাটিং সাইডের। এই আশাটাই আমরা অন্তত করতে পারি। বিস্তারিত এই ম্যাচের আদ্যপান্ত নিয়ে আগামীকাল নিশ্চয়ই কথা বলবো, সাথে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি আপনি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং সেই সাথে কমেন্ট করে জানাবেন এই ম্যাচে প্রাপ্তি কী, ব্যর্থতা কী, এবং বাংলাদেশের এই ওভারঅল নেদারল্যান্ড সিরিজের এই জয়টাকে নিয়ে আপনার কি চিন্তা ভাবনা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।